নমস্কার ম্যাডাম, অ্যানোনিমাস টিমের পক্ষ থেকে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আমাদেরকে একটুখানি টাইম দিয়েছেন। তো প্রথমেই আমরা সরি চেয়ে নিচ্ছি আপনার কাছে, আমরা সকালে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। আপনি যে তার জন্য রেগে নেই তো যে সকালে আসবে বললো, এলো 11টার সময়। তো ম্যাডাম, আপনি আমাদের হলদিয়া বিধানসভার এমএলএ। আগে বলুন আপনি কেমন আছেন? আমরা একটা ফোনে শুনেছিলাম যে আপনি বাইরে ব্যাঙ্গালুরু গেছেন চিকিৎসার জন্য, আছেন কেমন? এখন ভালো আছি একটু। আপনারই অসুস্থতার জন্য গেছিলেন? হ্যাঁ, আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই অসুস্থতা, সেই সঙ্গে শুধু অসুস্থতা নয়, সেই সঙ্গে যাওয়াটা হয়ে উঠছিল এবং আমার ছেলে ওখানে জব করে। আচ্ছা আচ্ছা। ওই জন্য ছেলেকে নিয়ে গেছিলাম, সেই সঙ্গে এখন মোটামুটি সমস্ত কিছু ট্রিটমেন্ট আপনার ক্লিয়ার হয়েছে মোটামুটি। তো বিধানসভায় আপনি মাঝখানে তো গন্ডগোল যখন হয় সেই সময় আপনি বিধানসভায় ছিলেন? আপনাদের হ্যাঁ, আপনি উপস্থিত ছিলেন? এবং আমি নিজে ইনজিওর হয়েছিলাম, আমার হাতে এখানে জয়েন্টে একটা সরে গেছিলো এবং ক্র্যাক হয়েছিল। জয়েন্টে ক্র্যাক ধরা পড়েছে? হ্যাঁ, জয়েন্ট না, আঙুলের হাড়ে। তো সেটা এখন ঠিকঠাক হয়েছে? না, ঠিক বললে ভুল হবে, কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার জন্য যেহেতু টিকিট করা ছিল, তাই ক্যান্সেল না করে 15 দিনের মতো প্লাস্টার ছিল। বাধ্য হয়েই এত দূরে যাবো, এইভাবে যাওয়া সম্ভব হচ্ছিল না বলে প্লাস্টারটা কেটেই গেছিল। মানে পুরোটা ঠিক না হওয়া অবস্থাতেই কেটে একটা ব্যান্ডেজ দিয়েছে, আর একটা ওই স্ক্র্যাপ একটা ব্যান্ডেজ আছে, সেটাকে লাগিয়ে রাখতে হয়। তো আপনি যে ইনজিওর হলেন, আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি খোঁজ নিয়েছেন? ধরুন আপনি ইনজিওর হয়েছিলেন। দেখুন, এই আশা করাটাই আমাদের মূর্খামি, কারণ উনি নিজের ছাড়া কারোর খোঁজ কখনো রাখেন না। উনি রাজনীতি করার জন্য করেন, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে রাজনৈতিক চেয়ার ভাবেন, এবং উনি যে একজন মুখ্যমন্ত্রী, সারা বাংলার নাগরিকের মুখ্যমন্ত্রী, উনি সেটা কখনোই নিজেকে এটা ভাবেন না। উনি তৃণমূল দলের নেত্রী হিসেবেই প্রতিনিয়ত নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাই আমরা যেহেতু বিরোধী, আমাদের খোঁজ নেওয়ার কথা অনেক কল্পনা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওনার জনসমর্থন তো কমতি নেই, প্রচণ্ড পরিমাণ জনসমর্থন ওনার আছে। ওনার শুধুমাত্র ওনার ফেসের উপরেই ওয়েস্ট বেঙ্গলের জনসমর্থনটা ওনার পক্ষেই চলে যায়। দেখুন, এটা বাহ্যিকভাবে এটা প্রচারিত হচ্ছে কিছু মিডিয়া বা তৃণমূলের একটা অংশের বলার জোর। এটা হচ্ছে বাহ্যিক মিডিয়া বলতে পেটুয়া মিডিয়ার কথা বলছে। কিছু মিডিয়া, কিছু একেবারে যাদের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে সেই টাইপের মিডিয়া এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে ওনার জনসমর্থন বেশি। আমি মনে করছি ওনার জনসমর্থন এতটাই তোলানিতে গেছে, তাই উনি মানুষের সমর্থনের আশা ভরসা কোনোটাই করেন না। পুলিশকে দিয়ে প্রত্যেকটা গণতান্ত্রিক ভোটে প্রতিটা, এমনকি উপনির্বাচন, এমনকি পৌরসভা নির্বাচন, সব জায়গাতেই ওনাকে প্রক্সি ভোট এবং মানুষকে ভয় দেখিয়ে ভোট দিতে না আসা এবং মানে এর উপরে নির্ভর করে জিততে হচ্ছে। টোটালটাই একটা প্রক্সি ভোটের উপর গভর্নমেন্ট চলছে। প্রক্সির উপরেই গভর্নমেন্ট চলছে। আপনি যখন রাজনীতিতে আসেন আপনাকে ইন্সপায়ার কে করেছিলেন? কেন মেয়েরা সাধারণত রাজনীতিতে যারা আসে হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, না নয়তো কারো হাত ধরে আসে। দেখুন, আমার রাজনীতিতে আসা 1997 সালে। আমি একরকম গৃহবধূই বলতে পারেন, কিন্তু আমার ফ্যামিলিতে, আমার বাবার বাড়ির ফ্যামিলি, আমরা সবটাই রাজনীতি একটা আঙ্গিকে ছিল। আমার কাকু, তিনি তৎকালীন সময়ে বামপন্থী আন্দোলনের লিডার ছিলেন, সেই সূত্র ধরেই তেনার
ইচ্ছেতেই আমাদের রাজনীতিতে আসা, বামপন্থী রাজনীতির মধ্য দিয়েই আমার রাজনীতিতে আসা। আপনার উত্থানটা তো বামপন্থী রাজনীতির হাত ধরে। উত্থান পতনের প্রশ্ন নেই, বামপন্থী রাজনীতি আমার পরিবারে ছিল এবং সেই সূত্র ধরেই আমার রাজনীতিতে আসা। আমরা তখন রাজনীতি বামপন্থী এখানে সবাই, সেই আমার পরিবারও সেই দলের প্রতিনিধিত্ব করত, তাই আমাকে সেই দলেই আমি যুক্ত হয়ে যাই। এবং তখন প্রথম হলদিয়া মিউনিসিপ্যালিটি গঠনের জন্য প্রথম নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের একরকম ঘর থেকেই পার্টিতে উঠে আসা, আর তারপরে থেকে দীর্ঘ 20 বছর মানে 4 বার আমি কাউন্সিলর হিসেবে হলদিয়া মিউনিসিপ্যালিটিতে দাঁড়িয়েছি, জিতেছি, এলাকার মানুষ আশীর্বাদ করেছে। তখন আমাদের এই প্রক্সি ভোট, ছাপ্পা ভোট এগুলোর কোনো দরকার পড়ে হয়নি, কারোরই দরকার পড়ে। এই ভোট নর্মাল হতো, মানুষ। এখানে একটা কোশ্চেন আছে, তার মানে আপনি বলছেন বাম জামানাতে যখন আপনি জিতেছেন, আপনি বাম জামানায় প্রবল তৃণমূলী হওয়ার মধ্যেও আপনি একবার এমএলএ হয়েছেন এবং সেটা বামফ্রন্টেরই হয়ে। তো ওটাতে আপনি প্রক্সি ভোট আপনার হয়ে কেউ দেয়নি? কোনো সময় আমি আজ অব্দি যতগুলো নির্বাচন লড়েছি, বামপন্থী ছেড়ে যখন এই দক্ষিণপন্থী ভারতীয় জনতা পার্টিতে আমি গত 20 ডিসেম্বর 2020 ডিসেম্বরে আমি মেদিনীপুরে জয়েন করি। তারপরেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাকে এখানে প্রার্থী হিসেবে নমিনেশন দেন এবং মানুষ এখানে আশীর্বাদ করে, মানুষের একরকম চাওয়াতে আমি আজ আবার ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছি। এটা সম্পূর্ণভাবেই হলদিয়ার একটা বিশেষত্ব। হলদিয়ার মানুষ যারা কাজ করেন তাদের পাশে থাকে। হলদিয়ায় বর্তমান যে পরিস্থিতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এতটাই অসহায়, এতটাই যে তারা তাদের নিজেদের অধিকার প্রয়োগের সুযোগ পায়। যখনই সুযোগ পায় তারা তখনই সঠিক জায়গায় ভোট দেয়। আপনারা দেখেছেন গত পৌরসভা নির্বাচন 17 সালের যে নির্বাচন হয়েছে, সেখানে তখনও আমি বামফ্রন্টেরই কাউন্সিলর হিসেবে প্রার্থী ছিলাম, কিন্তু তখন যেভাবে প্রতিহিংসার রাজনীতি এবং ছাপ্পা লোটের মধ্য দিয়ে শুরু। আপনি নিজে ভোট দিতে পারেননি? আমরা কেউ ভোট দিতে পারিনি, শুধু আমি নিজে নয়, খোঁজ নিয়ে আপনি দেখবেন তৃণমূলেরই কাউন্সিলর শঙ্কর নায়ক, সে নিজেও নিজের ভোটটা দিতে পারেনি, কিন্তু তিনি জিতেছেন। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে ভোট হয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করে কখনোই এই তৃণমূল সরকারের দলের কোনো প্রার্থী কোথাও জিততে পারেনি, তারা ছাপ্পা ভোটের মধ্যে দিয়েই। সেই জায়গা থেকে একটা প্রশ্ন চলেই আসে, আপনি তো বামপন্থী ঘরানার মেয়ে, যদি বলা যায় আপনি বামপন্থী ঘরানার মেয়ে, আপনি বামপন্থী ঘরানার মেয়ে হয়ে আপনি কি করে একটা দৃঢ়ভাবে বামপন্থা বিরোধী যারা বামপন্থাকে বলে যে এটা দেশের পক্ষে ক্ষতিকর, এরকম একটা দলে কি করে এলেন? না, এটা একেবারেই ভুল ধারণা। কারণ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক যে স্ট্রাকচার, সাংগঠনিক রীতিনীতি এবং তার যে কার্যকলাপ, সেটা সম্পূর্ণটাই একেবারে বামপন্থীদের যে সিস্টেমে, বুথ স্তর পর্যন্ত যে সিস্টেমে পৌঁছে যাওয়ার যে একটা প্রচেষ্টা আছে এবং তার যে নীতি আছে, নিয়ম আছে, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি তার থেকে উৎকৃষ্ট নিয়ম নীতি আছে, যেটা এখনো সব জায়গায় মানে ওয়েস্ট বেঙ্গলে সেটা হয়তো প্রতিফলিত হতে পারেনি। ওয়েস্ট বেঙ্গলে কেন ওরা ইমপ্লিমেন্ট করতে পারছেন না? ওনারা কেন করতে পারছেন না? দেখুন, একটা রাজনৈতিক দল তার লড়াই সংগ্রাম চলবে, তার নীতি আদর্শ মানুষের কাছে বোঝাতে একটা সময় লাগে, সে সময়টা দিতে হবে। আমরা এখনই
ক্ষমতায় চলে আসবো বা কিছু, এটা বিষয় না। কিন্তু আপনাদের যিনি সর্বোপরি যিনি তখন সভাপতি ছিলেন আপনার অমিত শাহ, উনি এখন গৃহমন্ত্রী আছেন, উনি কিন্তু বলেছিলেন আমরা 200টা সিট পেরিয়ে যাবো। দেখুন, সব দলই বলে, বামপন্থীরাও বলেছিল, কিন্তু তারা আজকে একটাও সিট জিততে পারেনি। হ্যাঁ। তাই বলে তো আর বামপন্থীদেরও সমর্থন নেই এটা বলে দেবে না। মানুষ যে যা রাজনীতি ব্যক্তিত্ব দিয়ে দেখে, পরিবেশ পরিস্থিতির ওপর সেই রাজনীতিটা হয়, সে রাজনীতি করে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। কিন্তু আবেগ দিয়ে কথা বললে তো চলবে না যে এরা মুছে গেছে, এরা নেই, এরা আসতে পারবে না। এগুলো একেবারে ভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করছে। এখন ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে, তৃণমূলী দল এক ধরনের চ্যানেলকে একেবারে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার কাজে একেবারে লেগে পড়েছে। কোন চ্যানেলকে? সব চ্যানেল, বেশিরভাগটাই। আমি নাম করেই বলবো না, কারণ আপনারা নাম বলতে পারেন না, আমি কোনো নামই বলবো না, কারণ আমি মনে করি এরা যারা কাজ করে তাদেরও কিছুটা মানে একটা পরিস্থিতির ওপর কাজ করতে হয়। তারাও যে সবটা স্বেচ্ছায় করে, সবটাই অর্থের জন্য করে তা না। কারণ চ্যানেলের যারা চালায় তারা বড় বড় কর্তা, তারাও করে। আমি জানি নিচু তলায় যে সমস্ত কর্মীরা, আপনাদের মতো কর্মীরা যারা নিচু তলায় চ্যানেলে কাজ করে, তারা প্রকৃত তথ্য যেটা তুলে দেয় চ্যানেলের হেডকোয়ার্টারে, এডিটার কিন্তু সেটা সবটাই প্রকাশ করে না, কারণ সে বাধ্য কারোর তাবেদারি করার জন্য, তাই সেগুলো সবটা প্রকাশ করে না। নিচুতলা সব যে সাংবাদিক যারা কর্মী, তারা যে সবটা তুলে দেয় না, এটাও ভুল কথা। তারা যে বিকৃতিভাবে বলে, সেটাও ভুল কথা। তারা প্রকৃত তথ্য এডিটারকে দেয়। আমার এটা নিজের অ্যাসেসমেন্ট যে প্রকৃত তথ্য দিলেও এডিটার সেটাকে রিপ্রেজেন্ট করে না। তাই মানুষ এই প্রকৃত ঘটনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বর্তমান সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলের মধ্যে যে এলাকার একেবারে সঠিক তথ্যগুলো যেগুলো উঠে আসছে, সেগুলোকে আবার এই সমস্ত চ্যানেলই ভুল বলে একটা প্রতিস্থাপিত করার চেষ্টা করে। এই জামানাতে যখন আপনি জিতে যান, বাম জামানার পরে যখন 11 সালের পরে আবার তৃণমূল ক্ষমতায় আসে, তারপরে 16 সালেও আপনি ইলেকশানে CPIM এর হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছিলেন মধুরিমা মণ্ডলকে হারিয়ে। তারপরে আপনার এটা জেতা সিটই ছিল। তারপরে আপনি দল চেঞ্জ করলেন, চেঞ্জ করে আপনি ভারতীয় জনতা পার্টিতে গেলেন, ওখান থেকেও জিতে আপনি আবার MLA হলেন। এখন কিছু মানুষের যেটা মতামত যে উনি সবসময় পাওয়ারে থাকতে চান, তাই উনি দলটা পরিবর্তন করেছেন। মানুষ তো ভেতরে সবটা জানবে না, আর আমি মনে করছি সবটা প্রকাশ করার মতো জায়গা তৈরি হয়নি এখনো। মানে আপনার কি কোনো CPIM এর প্রতি কোনো ক্ষোভের জন্যই আপনি দলটা ছেড়েছেন? CPIM এর প্রতি আমি দল ছেড়েছি এই কারণে যে CPIM দলটা যে আদর্শের উপর দাঁড়িয়ে, যে নীতির উপর দাঁড়িয়ে যে দলটা গড়ে উঠেছিল, মানুষের ভালোবাসা পেয়ে সরকার এত বছর চালিয়েছিল, বর্তমান সময়ে আমি যে সময়টা ছাড়ি তারও কয়েক বছর আগে থেকে রাজনৈতিকভাবে এতটা এরা নিজেদের পদস্খলন হয়েছিল, একেবারে রাজ্য স্তর থেকে নিচু স্তর পর্যন্ত। এই পদস্খলনের ফলে নীতি আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে, তাই মানুষের কাছে তারা আজকের গ্রহণযোগ্যতা নেই। আমরা যারা মানুষের কাছে থেকে কাজ করি, তাই সেই মানুষের প্রয়োজনে আমাদের এই দল ছাড়তে আমরা বাধ্য হয়েছি। বিশেষ করে আমি ছাড়তে বাধ্য হয়েছি মানুষের প্রয়োজনে। আপনি যখন ছেড়েছেন, আপনার সঙ্গে কি CPIM যারা একনিষ্ঠ কর্মী তারাও দল ছেড়েছেন? সেটা তো ভোটের রেজাল্টে তো নিশ্চিত এটা বোঝা যায়, প্রমাণিত হয়েছে যে আমার বিধানসভা এলাকায়, আমি সব জায়গায় বলতে পারবো না, কারণ আমি শুধু আমার বিধানসভাটাই নিয়ে চর্চা করবো আজকে। আমার বিধানসভা এলাকায় আমি মনে করি যারা বামপন্থী
মতাদর্শে ছিলেন, সাধারণ ভোটার থেকে শুরু করে বুথ স্তরীয় কর্মীরা, তারাও পার্টির এই স্খলনে তারাও বিরক্ত হয়ে তারা আমি দল ছাড়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে সমর্থন জানিয়েছে। কিন্তু এই মুহূর্তে পার্টি অনেক খোল নলছে, যেটা পরিবর্তন হয় বলে। সিপিএম যেটা ঢাকঢোল পিটিয়ে এখন প্রচার করছে যে ওরা পুরোপুরি খোল নলছে, পরিবর্তন করে কিছু নতুন মুখ এনেছে। মোহাম্মদ সেলিম একবার ইয়াংগেস্ট নেতা, এখন আপনার সিপিআইএমের সম্পাদক। এই মুহূর্তে আপনার কি মনে হয় সিপিআইএম আপনি আপনার জামানায় ফিরে গেছে? মানে সেই যে একটা নীতি আদর্শ। না, সে জায়গায় ফেরার এদের কোনো মানসিকতাই আর নেই এই দলের। শুধু কয়েকজন নতুন মুখ এনে শুধু দেখিয়ে দিলে তো হবে না, কাজ করে দেখাতে হবে, তাদের অধিকার দিয়ে দেখাতে হবে। কিন্তু পার্টিতে বর্তমান হচ্ছে বামফ্রন্টের নীতি ছিল ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা, কিন্তু বর্তমান সিপিআইএম পার্টি এবং বামফ্রন্টের যে সমস্ত আনুষঙ্গিক দল, তারা ক্ষমতা কুক্ষিগত করার নেশায় মেতে আছে। বিকেন্দ্রীকরণ করাটা এরা ভুলে গেছে। যাকে যে পদেই সামনে আনে তাদের ব্যবহার করছে। আজকের জমানায় যে সমস্ত যাদেরকে সামনে নিয়ে এসছে, এদের অনেক আগে নিয়ে আসতে পারে, কিন্তু আজকে তাদের ব্যবহার করার জন্য সামনে ঠেলে দিচ্ছে। আপনি আপনার পুরনো পার্টি সম্বন্ধে এগুলো বলছেন? হ্যাঁ, একেবারে দায়িত্ব নিয়ে বলছি, এদের ব্যবহার করছে। সেক্ষেত্রে এখন তৃণমূলেও কিছু নতুন ছেলেমেয়ে এসছে। এই ধরুন নতুন বলতে যারা ইয়াংগেস্ট যারা, দেখুন, ইয়াং ছেলেমেয়েরা তারা বিশেষ করে এখন এই বর্তমান সময়ে মৌলবাদী সমাজ ব্যবস্থা, রুজি রুটি একটা মূল ফ্যাক্ট। মানুষের এই ধারণাটা আছে এখনো, যারা সরকারে আছে তাদের সঙ্গে না থাকলে রুজি রুটি আমরা পাবো না। সেই আশায় অনেক কষ্ট থাকা সত্ত্বেও, অত্যাচারিত হওয়া সত্ত্বেও তারা সরকার দলের পেছনে তারা ঘুরছে, নেতা নেত্রীদের পেছনে ঘুরছে। সেখানে কেউ আপনি জানেন, যেটা আমরা দেখেছি, টাকা ছাড়া চাকরি নেই। এই আজ 11 বছরের এই সরকারের আমলে এসএসসি যারা মেধা, তারা রাস্তায় বসে কাঁদছে। কৃষকদের তাদের চাষের যে আমরা আগে সারে ভর্তুকি, বিভিন্ন কিছুতে ভর্তুকি, বীজ দেওয়া, এগুলোতে ভর্তুকি এগুলো ছিল, এগুলো সব উঠে গেছে। একেবারে দলতন্ত্রভাবে এই সরকারটা চলছে। এই সরকারের উন্নয়নমুখী কোনো কার্যকলাপ নেই। যা আছে শুধু ফাঁকা বলে, যা বলে সবই ফাঁকা। কাজের কাজ আলটিমেটলি সেদিক থেকে বলতে গেলে আজকে মোদী সরকারের প্রায় কম করে কত বছর গেল? আপনাদের 10 বছর পূর্তি হতে যাবে। মোদী সরকার 7 বছর, 10 বছর পূর্তি হবে। 10 বছর হলে 10 বছর পূর্তি হবে। এবার এই যে 7 বছর ধরুন, এই 7 বছরের জামানাতে আমাদের দেশের জিডিপি মাত্রাহীনভাবে নিচে গেছে। পেট্রোল হাই প্রাইস, পেঁয়াজের দাম হাই প্রাইস। পেট্রোল ডিজেল তো সরকার ঠিক করে না। পেট্রোল ডিজেলের প্রাইসটা সরকার ঠিক করে না। গ্যাসের প্রাইসটা কারা ঠিক করে? সেখানে সরকার ভর্তুকি দিচ্ছে, 250 টাকা সব জায়গাতেই ভর্তুকি দিচ্ছে। এখন আর ভর্তুকি আসছে না। সেটা তো রাজ্যেরও একটা দায়িত্বের মধ্যে থাকে, রাজ্য সরকারেরও একটা দায়িত্বের মধ্যে থাকে। তেল, গ্যাস, এইসব যেগুলো জ্বালানি এসব যে আছে, এর একটা সেচ রাজ্য সরকারও পায় এবং কেন্দ্রীয় সরকারও পায়। সেখানে আমরা হিসেব করে যেটা দেখি, পেট্রোল ডিজেলে যদি 100 টাকা হয়, তার 40 টাকা, প্রায় 39 টাকা রাজ্য সরকার নেয়, 18 টাকা কেন্দ্রীয় সরকার নেয়। কেন্দ্রীয় সরকার 10 টাকা ছেড়ে দিল। অন্যান্য সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্য সরকার তারা সেখানে সেচ ছেড়ে দিল। সেটা ছেড়ে দিয়ে সেচের মধ্য দিয়ে একটা জায়গায় দাম স্টেবল করা। কিন্তু আমার গভর্নমেন্ট কি করছে? আমার গভর্নমেন্ট সেচটা ছাড়লো না। আরে 1 টাকা তো সে অনেক, 1 টাকাতে কি এসে যায় প্রতিদিন? না, এটাকে কমানো বলে না। উনি যদি 10 টাকাই ছাড়তেন,
হলে পাবলিক 10 টাকা কম পেত। আজকে পেট্রোল ডিজেল হচ্ছে। আমার ভারতবর্ষ, আমার ওয়েস্ট বেঙ্গলে ধান, চাল, সবজি সবই উৎপন্ন হয়। তো সেখানে মোদি সরকার রেশনে ফ্রি রেশন দিচ্ছে। তো উনি রাজ্য সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব তো মার্কেটের সমস্ত কিছু মূল্য একটা নির্ধারণ করে দেওয়া। ব্যবসায়ীরা একটা লুট করার মতো একটা ব্যবস্থাপনা করে যাচ্ছে। যারা একটা কর্পোরেট ব্যবসার মধ্যে আছে তারা আপনি তো সকালে উঠে লেবু জল খান। আমি খালি জল খাই, লেবু জল খাই, এটাও ঠিক কথা না। শুধু জল খান? আমি শুধু জল খাই, লেবু জল খাই। এটা তো যখন লেবু পাই তখন খাই। এখন লেবুর দামটা কত বেশি? কেন হচ্ছে? এই কালো বাজার এটা হলো কি করে? দেখুন, এগুলো নিয়ে অনেক চর্চা করতে হবে। কালোবাজারি এগুলো একেবারে কৃত্রিমভাবে রাজ্য সরকার তৈরি করছে কালোবাজারিটা। তাই এই দলের যারা কর্মী, যারা চা দোকান থেকে বড় ব্যবসায়ী হয়ে যায়, তাই 4 বছরের মধ্যে একজন রাজমিস্ত্রি সে 4 কোটি টাকার বাড়ি তৈরি করতে পারে। কার কথা বলছেন? আমি নাম করবো না, আপনারা তো পেপার পত্রিকায় সবই বলছেন। আজকে কি আমরা কি দেখছি, একের পর এক তৃণমূল নেতাদের প্রাসাদ বাড়ি। আপনি নামটা কেন করছেন? আমি কোনোদিন কারোর নামে বলতে চাইছি না, আমি তৃণমূল নেতা বলতে চাইছি, আমি দলের বলতে চাইছি। এগুলোকে লক্ষ্য নজর করার দায়িত্ব তার দলের সুপ্রিমো। তাহলে সুপ্রিমোর পারমিশন ছাড়া এগুলো হচ্ছে। সুপ্রিমো যদি দেখে, যদি সুপ্রিমো যদি মনে করেন যে তার ফেস লস হচ্ছে, তাহলে তো এগুলো নিয়ে স্টেপ নেবে। তাহলে চুরি, বালি চুরি, গরু চুরি, এই যে সব চুরি করে পাচার হচ্ছে, সেই জায়গাটা তো আমরা একেবারে প্রশাসনকে কাজে লাগিয়ে, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনকে ক্যাডার হিসেবে ব্যবহার করে দল চালিয়ে যাচ্ছে, সরকার চালিয়ে যাচ্ছে। সেটাকে তো আমরা 2-4টে কিছু বলে দিলেই সেটা কমে যাবে না। এর জন্য জনমত তৈরি করতে হবে, একটা আইন তৈরি করতে হবে। আমরা সেই আইন যাতে হয় তার জন্য লড়াই করে যাচ্ছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি, আমাদের কেন্দ্রীয় সরকারের যে মানুষের জন্য জনকল্যাণমুখী যে সমস্ত কর্মসূচি, সেটা যাতে মানুষ সরাসরি পায়। রাজ্য সরকারের হাত দিয়ে এসে মাঝখানে ওই কিছু মানে কী বলে যায়, ব্যবসায়ীরা তারা এখান থেকে কিছু লুটে নেবে, বেনিফিট নিয়ে নেবে, এটা আমরা চাইছি না। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেখানে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে আর কেন্দ্র সরকারের অর্থ। সেখানে দাঁড়িয়ে তৃণমূলীরা তারা পাবলিককে ফ্রিতে দেওয়ার আগে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছে, মানে যে টাকা দিতে পারবে তাকে ঘরটা দিচ্ছে। আবাস যোজনা মানে ফ্রিতে গরিব মানুষের মাথার উপরে ছাদ তৈরি করে দেয়। সেখানে সরকার সেটা না করে তার দলের কর্মীদের কাছ দিয়ে এভাবে তোলার একটা সমস্ত সরকারি যে সরকারিভাবে যে ঘরটা আসছে মানুষের জন্য, গরিব কল্যাণের জন্য, সেখানে সবটাই তোলার একটা নেতা কর্মীদের দিয়ে নিচতলা থেকে একেবারে উপর তোলা পর্যন্ত কাঠমালির রাজনীতি এটা চালিয়ে যাচ্ছে। এই সিস্টেমটার বদল চাইছি আমরা। ভারতীয় জনতা পার্টি এই সিস্টেমের বদল চায়। ভারতীয় জনতা পার্টি এই সিস্টেমের জন্য লড়াই করছে। আমার সেই লড়াইয়ে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য থাকা উচিত, তাই আমি এই দলটা করছি। এবং আমাদের লড়াই ততদিন চলবে যতদিন কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প বেনিফিশিয়ারি মানে সাধারণ মানুষ তারা সরাসরি না পাবে, ততদিন এই লড়াইটা থাকবে। যে বলছেন কেন্দ্র সরকার ডেভেলপমেন্ট করেছে গত 7 বছর ধরে, এই 7 বছর যদি এতটাই ডেভেলপমেন্ট করে থাকে ওয়েস্ট বেঙ্গলের উপরে আপনারা 3টে সিট পেতেন, আপনারা সেখান থেকে বিধানসভার কথা বলি, 3টে সিট পেতেন, সেই জায়গায় 3টে সিট কি 2টো সিট এরকম আসতো বিজেপি, এর বেশি তো আসতো না।
এবার বলি, ওয়েস্ট বেঙ্গলে আপনারা 3টে সিট পেতেন খুব সম্ভবত, এবং আপনাদের ভোট পার্সেন্টেজও প্রায় 3% মতোই ছিল। সেখান থেকে আপনারা হঠাৎ করেই একটা বিশাল অঙ্কের একটা আপনারা লোকসভা পেলেন, লোকসভাতে 18টা সিট পেলেন, তারপর বিধানসভাতে 3 থেকে 70, যেটা আপনাদের এই মুহূর্তে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি বলেন যে আমরা 3 থেকে 70 হয়েছি। সেই হওয়ার পর থেকে আপনাদের ভোট পার্সেন্টেজে একটা ধস পড়েছে, এর কারণটা কি? এই রিসেন্টলি ভোটই তো হচ্ছে না, বিধানসভার ভোটের পর থেকে যে ভোটগুলো হয়েছে সেগুলো মানুষ ভোট দিচ্ছে না। পুলিশকে ব্যবহার করে একেবারে ছাপ্পা ভোটে পার্সেন্টেজ বাড়াচ্ছে তৃণমূল। তার মানুষের কাছ থেকে তাদের গ্রহণযোগ্যতা চলে গেছে বলেই তারা এই জায়গায় নেমে এসছে। কিন্তু সেক্ষেত্রে তো সিপিএমেরও ভোট বেড়েছে। বলছি তো, যদি আমি চুরি করতে ঢুকি, আপনার বাড়িতে, তো আমি তো চোর, আমি আপনার বাড়ির যা সোনাদানা আমি নিয়ে চলে আসলাম, তো পাশে যদি শাম থাকে সে তো পাওয়ার কথা না। সে শাম পাবে কি করে? চুরি তো আমি করলাম, শাম পাবে কি করে? আমি শামকে দিলে তো পাবে। সেরকমই এখন বিজেপির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের বুকে যে কর্মকাণ্ড করছে, একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছ পর্যন্ত পৌঁছে গিয়ে তাদের জীবন জীবিকার উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে সারা ভারতবর্ষে, আমি শুধু ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে এখানে অন্যান্য দল, তৃণমূল সহ আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে, কংগ্রেস, সিপিএম, আরও কয়েকটি দল আছে, তারা সবাই মিলে জোট করে বিজেপির বিরোধিতা করছে, এবং তারা সবাই মিলে জোট করে বিরোধিতা করতে গিয়ে তাদের মধ্যে সমঝোতা একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেখানে তাদের পার্সেন্টেজের ওঠাপড়া চলছে। সেটা কি বিধানসভা উপনির্বাচনেও হয়েছিল? হ্যাঁ, বিধানসভা উপনির্বাচন, পৌর ক্যালকাটা কর্পোরেশন নির্বাচন, লোকসভা উপনির্বাচন, সবটাতেই এটা হয়েছে। এটা একটু খোলা চোখে যদি আমরা দেখি, একেবারে যারা একদম রাজনীতির লোক না, সাধারণ পাবলিক, তারাও এই কথা বলছে, আমাদের নতুন করে বলার বিষয় নেই। যারা হলদিয়া তো অনেকেই বাইরে থেকে আসেন, জানেন যে হলদিয়ার এমএলএ এইটুকুই আপনাকে চেনেন, বা আপনি কোথাও সভাতে বক্তৃতা দিচ্ছেন ওখানে আপনাকে দেখেছে, আপনার পার্সোনাল লাইফ সম্বন্ধে কেউই ততটা কিছু জানে না। তো সেক্ষেত্রে আপনি ধরুন বিয়ে করলেন আজ থেকে কত বছর আগে? আমার বিয়ে হয়েছে 1988 সালে। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আপনারা স্ট্রিক্ট, যখন সিপিএমে ছিলেন তখন স্ট্রিক্ট, এখন বিজেপিতে আছেন, বিজেপি তো ঘোরতর বিরোধী, যে প্রেম করে বিয়ে করা বা না ওরকম কিছু না। অ্যারেঞ্জমেন্ট বাড়ির উপর আমি নয় না, আপনার কখনো এইসব ছিলই না, এরকম কিছু। কিন্তু এটা ঘরানা মানুষ দেখে না যে একটা ঘরানা, আমরা ঘরানাতে বিশ্বাসী ছিলাম, ঘরানাতেই বিশ্বাসী, এখনো ঘরানাতে আমি বিশ্বাসী। আপনি স্টুডেন্ট লাইফটা কেমন কেটেছে আপনার? কেমন ছিলেন আপনি স্টুডেন্ট হিসেবে? স্টুডেন্ট হিসেবে সত্যি কথা বলতে আমি খুব একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না, মিডিয়াম, মোটামুটি পাস করে যেতাম। সামনে বসতেন না পেছনে বসতেন? না, এরকম কোনো ব্যাপার ছিল না। যেখানে সিট পাওয়া যায় যখন গিয়ে যেখানে সিট পেতাম তখন সামনে বসতাম, এরকম কিছু নেই সামনেই বসতে হবে বা পেছনে গিয়েই বসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। না, আপনি ব্যাক বেঞ্চারও নয়, ফার্স্ট বেঞ্চার? ফার্স্ট বেঞ্চারে যখন ফার্স্ট বেঞ্চে জায়গা পেয়েছি বসেছি, কোনোদিন আর্লি স্কুলে গেছি, ফার্স্ট বেঞ্চে জায়গা পেয়েছি। লেটে স্কুলে পৌঁছেছি, কারণ আমাদের বাড়ি থেকে স্কুলে যেতাম, নবনমা স্কুলে পড়তাম, বাড়ি আমার কুমারচক, ওখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে এসে বাস ধরতে হতো, তারপরে বাসে করে গিয়ে স্কুলে যেতাম। স্বাভাবিকভাবে কোনো দিন লেট হতো, কোনো সময় আর্লি যেতে পারতাম, যখন যেমন শিখতেছি সেরকমই কেটেছে স্কুল। কোনো ইন্টারেস্টিং কথা আপনার মনে আছে আপনার স্কুল লাইফে? স্কুল লাইফে তো সবসময় এটা মজাতেই থাকতো। তখন আমরা একটু পড়াশুনোর সঙ্গে সঙ্গে তখনকার সময় আর এখনকার সময় তো অনেকটা পার্থক্য।
আমরা তখন বন্ধুবান্ধবরা একসঙ্গে টিফিন টাইমেও আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করতাম। আমার এই সাবজেক্টটা যদি আমি একটু কম বুঝি, অন্য যে বোঝে তাকে বলতাম ভাই বুঝিয়ে দেওয়ার একটু চেষ্টা। মানে আপনি গুড স্টুডেন্ট ছিলেন। এরকম আমাদের বন্ধুত্বের এ ছিল সব। মানে এখনকার ছেলেমেয়েরা যেটাকে পড়াশোনাটাকে একটা সাইড সাবজেক্ট হিসেবে করেছে, সেরকম আপনি ছিলেন না। না, আমার যেমন আমার ফার্স্ট গার্লের সঙ্গেও যতটা আন্তরিকতা ছিল, আবার একেবারে লাস্ট মানে পড়াশোনার যে লাস্ট রেজাল্ট যার নাম শোনা, তার সঙ্গেও সমান বন্ধুত্ব। আমার কাছে কেউ একেবারে কাছের আর কেউ একেবারে দূরের, এটা আমি কখনো ভারসাম্য বজায় করে চলতেন। আমি কারোর সঙ্গে এরকম করতাম না, কেউ কাছের এরকম কিছু আমার ছিল না। তা আপনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে এই ধরুন আপনি এমএলএ আছেন, এত দিন ধরে এমএলএ আছেন, তো বাড়ির কাজকর্ম করতে পারেন? হ্যাঁ, কেন করতে পারি। আমরা এখনও বাড়িতে সময় করি নিজের রান্না করে খাই। কারণ আমার বাড়িতে মা থাকেন, মা রান্না করেন, কিন্তু থাকলে আমি রান্না করি। বিধানসভায় যাওয়া, বাড়িতে টাইম দেওয়া, পার্টিতে টাইম দেওয়া, আপনার এরিয়ার মানুষের কাছে টাইম দেওয়া হয়ে ওঠে? করে নিতে হয়, ইচ্ছে থাকলে সবটাও হয়। আপনি দর্শক পূজা হয়ে গেছে? না, সেরকম সবটা হয়তো সমানভাবে পারি না, সবটা হয়তো সঠিকভাবে করা যায় না, কিন্তু করতে হয়, করার চেষ্টা করি। কমপ্লেন করেন না? কমপ্লেন করি। মানে স্যার কমপ্লেন করে যে বাড়িতে টাইম দিচ্ছে আমার না। বাড়ির লোক, সেও রাজনীতির মধ্যেই ছিলেন, এখনও রাজনীতির মধ্যে। আমরা বাড়ির হেল্প না পেলে তো রাজনীতিটা করাই যেত না। হ্যাঁ। শ্বশুর বাড়ি তো একেবারে ফুল সাপোর্টই ছিল, তারা সহযোগিতাও করতেন। তখন শাশুড়ি, যা, ভাসুর, সবাই একরকম সহযোগিতাই করতেন। আপনাকে দাঁড়াতে সবাই সহযোগিতা করে। সব মিশে। এখন কয়েকটা আপনাকে র্যাপিড কোশ্চেন জিজ্ঞেস করুন, অ্যান্সার কিন্তু আপনাকে দিতেই হবে এগুলো। এখন আপনি বলুন, মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আপনাদের দলের পুরোপুরিভাবে বিরোধী, তো আপনি মমতা ব্যানার্জির একটা ভালো গুণ বলুন। যেটা আপনার ভালো মনে হয়। আর ভালো গুণ বলতে আমি কী বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। ওনার একটাই গুণ, যে উনি ওনার দলের যে সব মানে কাজ করতে গিয়ে বিরোধী দলকে যত বেশি অপদস্থ করতে পারবে, যত বেশি বিরোধী দলের ক্ষতি করতে পারবে, যে উনি তাকে বেশি ভালোবাসেন। এটাই হচ্ছে ওনার গুণ, এটাই ওনার ভালো গুণ। এটাই ওনার ভালো গুণ। ওনার দলের যে নেতৃত্ব, সে বিরোধী দলের কোনো কর্মী থেকে শুরু করে নেতা বলুন, যাই হোক, তার ক্ষতি করার চেষ্টা করবে, মানে ক্ষতি করতে পারবে, তাকে জব্দ করার জন্য কাজ করবে। উনি তাকে বেশি ভালোবাসেন, এটাই হচ্ছে ওনার বেশি। শুভেন্দু অধিকারীর একটা খারাপ গুণ বলুন। শুভেন্দুবাবুর খারাপ গুণ, যদিও ওনার সঙ্গে আমি খুব বেশি দিন মিশি বা, কিন্তু উনি এখন আপনারই নেতা। হ্যাঁ, নেতা, অবশ্যই নেতা, এবং আমরা নেতা বলে মানি। যে দলে থাকবো সেই দলের যিনি নেতা, তাকে মানা, সম্মান দেওয়াটা প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা কার্যকর্তার উচিত। কারণ আমরা জানি, আমরা ছোটো থেকেই এগুলো আছি, আপনি যদি কাউকে সম্মান দেন তবে আপনি সম্মানটা পাবেন, এটাই হচ্ছে। তাই আমি কখনোই বিরোধীও কাউকে অসম্মান করার কোনো ভাবি না, মনের মধ্যে ভাবি। তো উনি এটা যেটা করেন, একটু আবেগপ্রবণ হয়ে মাঝে মাঝে কিছু বলে ফেলো, সেটা সবটা বলা উচিত নয়। ওনার সেটা নিশ্চয়ই উনি ফিল করেন, এবং পরবর্তীকালে সেটা চেক করে নেন, দেখেছেন। কিছু কিছু কথা সর্বসমক্ষে বলা উচিত না, এটা উনি বলে ফেলেন। এই মুহূর্তে আপনি যেহেতু আপনারা নিজেরাই ক্লেম করেন, যারা বিজেপি করেন, যেহেতু আপনি এখন বিজেপি করছেন, মানে আপনি বিজেপিরই একজন নেত্রী। আমি বিজেপি। তো বিজেপি যেটা ক্লেম করে যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সবথেকে বৃহত্তম পার্টি, তো
তো এই বৃহত্তম পার্টির সব থেকে আইডিয়াল লিডার কে আপনার জন্য? না, আমি তো এখন আইডিয়াল যা আমরা ভারতীয় জনতা পার্টির একদম প্রধানমন্ত্রীর কার্যকলাপ দেখে আমরা অনুপ্রাণিত, তাই আমার কাছে আইডিয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আপনার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইডিয়াল। সেক্ষেত্রে আপনি রাজ্যের যিনি আপনাদের দায়িত্বে আছেন, ধরুন সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ, তথাগত রায় বা আপনার ধরুন শুভেন্দু অধিকারী, এনাদের যে প্রচেষ্টা, এনাদের একটা প্রচেষ্টা আছে, তো ওই প্রচেষ্টাগুলো আপনি দেখছেন বারবার ব্যর্থ হয়েছে। বা এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটলো, এই যে প্রায় গোটা এই লাস্ট 15 ডেজের মধ্যে এতগুলো রেপ কেস হয়েছে, আপনি তো আউট অফ টাউন ছিলেন, হয়তো অতটা জানেন না, এবং মুখ্যমন্ত্রী কিছু মন্তব্যও করেছেন ধর্ষণ নিয়ে, সেগুলো সম্বন্ধে কি আপনার অবগত আছে? আপনি অবগত আছেন? তো সেক্ষেত্রে উনি একজন মহিলা হিসাবে উনি যেটা বলেছেন তার বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? আমরা মনে করি মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে ওনার দলেরই একজন বরিষ্ঠ নেতৃত্ব যে ভাষাটা বুঝে কথাটা বলেছেন, তারপরে আর কিছু বলা আমাদের সমর্থন হবে না। কারণ আমরা তো বিরোধিতা করার জন্য বলিও না, উনি বলে ফেলবেন যে বিরোধীরা বিরোধিতা করার জন্য বলছেন। তো ওনার দলেরই একজন বরিষ্ঠ নেতৃত্ব বয়স্ক সৌগতবাবু বলেছেন যে মুখ্যমন্ত্রী মহিলা, একজন সেই রাজ্যে একজন মহিলা শ্লীলতাহানি হলেও লজ্জাস্কর ব্যাপার। আর সে জায়গায় এতজন দিনের পর দিন রেপ, খুন, তারপরে ধর্ষণ, তারপরে যা যতগুলো মেয়েদের ওপর লাগাতার হয়ে যাচ্ছে, আমরাও সেটা নিয়ে বিস্মিত যে এত লাগাতার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, এটা একটাই কারণ, প্রশাসনিক কোনো কন্ট্রোল পাওয়ার ওনার হাতে হাত নেই, উনি করতে পারছেন না, উনি ব্যর্থ, উনি প্রশাসক হিসেবে ব্যর্থ। উনি দলের নেত্রী হিসেবে হয়তো উনি নিজে প্রতিষ্ঠিত যে একটা দল পরিচালনা করছেন এবং এইরকম কার্যকলাপের মধ্য থেকে রাজ্যে দল পরিচালনা করে যাচ্ছে, সেখানে হয়তো উনি সফল, কিন্তু উনি প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রীর চেয়ারের ক্ষেত্রে উনি একেবারেই ব্যর্থ। সেক্ষেত্রে বিজেপিও তো খুব একটা বড়ভাবে এতে নামতে পারছে না, আন্দোলনে নামতে পারছে না, এটা ভুল কথা, এটা প্রচারের ভুল কথা। আমরা প্রত্যন্ত গ্রামে একেবারে মানুষের কাছে যে সমস্ত বাড়িতে মহিলারা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, সেই জায়গায় অবধি তো আমাদের কর্মীরা পৌঁছে যাচ্ছে, আবার কোথাও পুলিশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, পৌঁছতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টিকেই কিন্তু এরা আটকাচ্ছে, অন্য কোনো রাজনৈতিক দলকে আটকাচ্ছে না। তার মানে তাদেরকে এরা গুরুত্বই দেয় না, তারা কখনোই ফিরে আসতে পারবে না, এটা জানে এরা, তাই তাদেরকে ছাড় দিয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি একটা পার্টি, যে পার্টি এই তৃণমূল দলটার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে, তাই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা যেখানে নিচতলা থেকে উপরতলা যে কার্যকর্তা যেখানে যে মুভমেন্ট করতে যাচ্ছে, সেখানে প্রশাসন দিয়ে বাধা দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন প্রত্যেকটা জায়গায় প্রশাসন, তারপরে একটা শ্রেণীর মানুষকে ব্যবহার করে তাদেরকে ব্যবহার করছে, তাদের শুধু ভোট নেওয়ার জন্য না, তাদেরকে অস্ত্র হিসেবে তাদের সামনে দিয়ে, তাদেরকে সামনে রেখে একটা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে এমন একটা পরিস্থিতি পশ্চিমবাংলার মধ্যে তৈরি করছে, সেই পরিস্থিতিটাতে মানুষ আতঙ্কিত। আপনি একজন মহিলা হিসাবে কি সাজেশন দেবেন যে এই অন্তত ধর্ষণগুলো যাতে না হয়, তার জন্য মেয়েদের কতটা সেফ থাকা উচিত, বা কি ওরা কি করলে এই জিনিসটা একটু কমতে পারে? এর একটাই কাজ, এলাকার মানুষকে সংগঠিত হতে হবে। আমরা মানুষকে সেই সচেতনতা দিতে আমি বলবো যে আজকের আমার পাশের বাড়ির যে মহিলা ধর্ষিতা হচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে, কি মহিলা না, একটা যদি তার বাড়ির একটা ছেলেও কোনো জায়গায় লাঞ্ছিত হয় বা কারোর দ্বারা অত্যাচারিত হয়, আমার প্রতিবাদ করা উচিত। আমি যদি পাশের বাড়ির কারোর বিপদে পাশে গিয়ে না দাঁড়াই, আমার যখন বিপদ হবে নিশ্চিত আমার পাশে এসে কেউ দাঁড়াবে না। ওয়েস্টবেঙ্গলের পরিস্থিতিটা এমন একটা জায়গায়, ভয়াবহ জায়গায় গেছে, ভয়ে আতঙ্কে চোখের সামনে খুন হয়ে গেলেও সেখানে মানুষ দিয়ে দাঁড়াচ্ছে।
এরকম একটা আতঙ্কের পরিবেশ থেকে বের করতে গেলে প্রত্যেকটা মানুষকে আস্তে আস্তে সংগঠিত হতে হবে এবং আস্তে আস্তে হবেও। আমি আশা রাখবো এগুলো হবে, কারণ দেওয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় মানুষ তখন লড়াই করতে মাঠে নামে। আমার যদি ঘরে থাকার মতো জায়গা না থাকে, পুরো ছাদটা ভেঙে যায়, তাহলে বৃষ্টির জল বাইরে দাঁড়িয়ে খাওয়া আর ঘরের ভেতরে দাঁড়িয়ে বৃষ্টির জলে ভেজা দুটো একই রকম হয়ে যায়। তাই মানুষ বাইরে বেরোবেই, আর সেই আশায় আমরা আছি এবং মানুষকে সেই ভরসাও দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি, তাদের বিপদে আপদে তাদের নিয়ে লড়াই করার চেষ্টা করছি। প্রশাসনিক ব্যর্থতা, এটা আর নতুন করে বলার কোনো জায়গা নেই। প্রশাসনিক ব্যর্থতার জন্য আজকের এই জায়গা হচ্ছে। প্রশাসন নিজে কোনো ডিসিশন নিতে পারছে না। আপনি দেখলেন বগটুই কাণ্ডে কী হলো, বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রী গেলেন, সেখানে গিয়ে প্রশাসনিক কর্তাকে পুলিশকে বলছে একে অ্যারেস্ট করো, ওকে অ্যারেস্ট করো। মানে মুখ্যমন্ত্রী না বললে কি তৃণমূলের কোনো নেতা না বললে তারা তাদের যে দায়িত্ব, তাদের যে কাজ, তারা যে জনগণের করের টাকায় বেতনভুক্ত, সেই জনগণের প্রতি তাদের যে দায়িত্ববোধটা সেটা তারা হারিয়ে ফেলছে, সেটা তারা করতে পারছে না। আপনার কি মনে হয় এর থেকে বাম জমানার পুলিশ ভালো ছিল? দেখুন, আমি আমার যতটুকু হয়েছে তো এতটা একেবারে মেরুদণ্ডহীন হয়েছিল না তখন। কিছুটা মানুষের জন্য কাজ করতে, কিছুটা মানুষের জন্য কাজ করতে। তো ধরুন এটা আপনার কাছে অলিক কল্পনা হতে পারে, কিন্তু বামপন্থীদের কাছে এটা ধারণা ওনারা আবার ক্ষমতায় আসবেন। যদি ওনারা আবার ক্ষমতায় আসেন তাহলে কি আমরা আপনাকে আবার দেখতে পাবো সেটা? না, দেখুন, মানুষ রাজনীতি কতদিন করবে না? যদি ক্ষমতায় ফিরে আসার জন্য তো পার্টি ছাড়িনি, ক্ষমতায় যাওয়া আর নেওয়া নিয়ে তো পার্টি ছাড়িনি। পার্টি ছেড়েছি যদি নীতি আদর্শের তার মূল স্রোতে ফিরে, তখন দেখব যে এই দলের যে কার্যকলাপ, এই দলের যে নীতি আদর্শ তার থেকে উৎকৃষ্ট হচ্ছে দিন। যদি উৎকৃষ্ট না হতে পারে সেখানে তো তাকে সমর্থন করা বা কিছু করার কোনো জায়গা নেই। তবে আমার যেটা নিজস্ব যে অভিব্যক্তি, দল চেঞ্জ করার পক্ষে আমি নই। একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে একেবারে হলদিয়ার মানুষের স্বার্থে আমি এই দল থেকে মানে বামফ্রন্ট ছেড়ে এই দলে চলে এসেছি। তাই আর বেশি রাজনীতি করার, বেশি রাজনৈতিক দলে ক্ষমতা দখল করার এই লোভ, এই আকাঙ্ক্ষা আমার নেই। আমি যতটা সময় মানুষ আমাকে সময় দিয়েছে কাজ করার, এই 5 বছর যতটা পারবো মানুষের কাজ করবো, এইটুকুই আমার মেনে চলা। আর আমি যে সংগঠনে আছি, যে দলে এসেছি, সেই দলের শ্রীবৃদ্ধি করা, উৎকৃষ্ট মানের তৈরি করা এই দলটাকে, এই দলের কার্যকর্তাদের আরও উৎকৃষ্ট মান বাড়িয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার চেষ্টা করা, এটাই হচ্ছে আমার দায়িত্ব। এটা আমি পালন করব। আমি আশা করব যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি উৎকৃষ্ট পার্টি এবং কার্যকর্তারা মানুষের কাছে উৎকৃষ্ট মানের তৈরি হবে এবং তারা মানুষের সমর্থনে তারাই থাকবে এখানে প্রশাসন চালানোর জন্য। এই যে হলদিয়া ঢুকছে বলে একটা কথা বলা হয়, কি করে ঠিক হবে? এই সরকার যতদিন থাকবে কোনোভাবেই ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট এগুলো কোনোভাবেই সাফল্যের জায়গায় যেতে পারবে এবং আসতে পারবে না। এই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনো কলকারখানা ভালোভাবে তার কাজ চালাতেও পারবে না, তাদের প্রোডাকশান তারা বাড়াতেও পারবে না, এমনকি শ্রমিকদের ভালো মন্দ যা দেখা সেটাও করতে পারবে না। কারণ এই সরকার এই ইন্ডাস্ট্রিতে কাদের প্রয়োজনীয়তা বেশি, শ্রমিকদের মান্যতা দেওয়া, এগুলো এরা জানে। এই সরকারের যারা এসব চালাচ্ছে, ইউনিয়ন চালায়, তারা এগুলো জানে। ট্রেড ইউনিয়ন সম্পর্কে এদের অভিজ্ঞতা কম, এদের ওই সম্পর্কে কোনো ধারণাই নেই বলছেন আপনি? না, বর্তমানে যারা চালাচ্ছে তাদের কোনো ধারণা নেই। আগামী লোকসভা নির্বাচনে আমাদের আপনার তো তমলুক লোকসভার আন্ডারেই আপনার বাড়ি, তো এখানে কি বিজেপি জিততে পারে?
আমি তো আশা করবো বিজেপি জিতবে। আপনার জনসমর্থন থেকে কি মনে হচ্ছে জিতবে বিজেপি? সংগঠন শক্তিশালী হয়ে গেলেই এর কোনো বাধা হবে না, জিততে থেকে কেউ আটকাতে পারবে না। জেতাকেও আটকাতে পারবে না। আপনার হলদিয়াবাসীর প্রতি আপনার এই মুহূর্তে কি বার্তা? হলদিয়াবাসী বিজেপির পক্ষে ছিলেন, আছেন, আর আগামী দিনেও থাকবেন। আপনি যতদিন আছেন? না, আমি যতদিন থাকবো কেন, আমি কি বললাম, আমি যতদিন থাকবো আমার দায়িত্ব এই ভারতীয় জনতা পার্টির আমার পরের যারা পরবর্তী প্রজন্মের যে কার্যকর্তা তাদেরকে উৎকৃষ্ট মানের তৈরি করা, তাদের সেই মানে পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব, তাদের মানে পৌঁছে দেব। আপনি বিজেপিকে উৎকৃষ্ট মানে পৌঁছে দেবেন, আমি ওটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি যে আপনি হলদিয়াবাসীকে কি বলতে চাইছেন। বলছি তাই সেই কর্মী মানে তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে যখন বাড়বে, মানুষ তো তাদের প্রতি থাকবে যার গ্রহণযোগ্যতা পায়। তো বিজেপি সংগঠনের কার্যকর্তাদের গ্রহণযোগ্যতা যদি এলাকার মানুষের কাছে থাকে, তো মানুষ, সাধারণ মানুষও ভারতীয় জনতা পার্টির পক্ষেই থাকে। আর 5 মিনিট আর একটা চ্যানেল আছে। কেটে দিন। তো ম্যাম আমরা শেষ করব, তার আগে কিছু আপনার 2-4টে কোশ্চেন আমাদের আছে, সেগুলো একটু আপনার কাছ থেকে জেনে নিয়ে আমরা শেষ করবো। আপনি অনেকটাই ব্যস্ত আছেন। আমরা যেটা দেখেছি যে ভারতের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে ভারতে। এই কংগ্রেসের এই একটা ধুঁকতে থাকা রাজনীতি, বিজেপির একটা আগ্রাসী রাজনীতি, তৃণমূল চাইছে ওরাই এরপরে ওটা ভারতের প্রতিনিধিত্ব করবে, এরকম তাদের একটা চিন্তাভাবনা। মমতা ব্যানার্জি বলছেন উনি মুখ্যমন্ত্রী হবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আমাদের বাংলা থেকে আমরা মমতা ব্যানার্জিকে কোনোদিন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাবো? যেটা তৃণমূলের দাবি যে মমতা ব্যানার্জি আগামীর মুখ্যমন্ত্রী। যে যার দলের তাদের নিজেদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, তারা সেটা সরি করছে। আমি ভুল বললাম, আগামীর মুখ্যমন্ত্রী না আগামীর প্রধানমন্ত্রী। প্রত্যেক দলের তার আকাঙ্ক্ষা আছে। তবে আমি যেটা মনে করি, আমি অত বড় কিছু ভাবছি না এখন। আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে ভাবছি। যে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী তার নিজের এই একটা রাজ্যে মানুষকে কোনোভাবেই পরিত্রাণ দিতে পারছে না, প্রশাসক হিসেবে একেবারে ব্যর্থ, সে দল করেন, দলের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও একটা অলিক স্বপ্ন, অলিক কল্পনা। অলিক কল্পনা। একজন আপনার এই মুহূর্তে কি মনে হয় কংগ্রেসের একজন খুব ভালো লিডার কে আছেন যার জনসমর্থন আছে? কংগ্রেসের অধীর চৌধুরী ছাড়া এই মুহূর্তে জনসমর্থন। আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোচ্ছেনই না। না, আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোবেন না। আমি খুব ছোট জায়গায়, ছোট এরিয়ার মধ্যে কাজ করি, তাই বড় ভাবনা চিন্তার জন্য বড় বড় নেতৃত্বরা আছেন, তারা সেসব নিয়ে বক্তব্য রাখবেন, বলবেন। ওকে, আপনার জেলাতে সিপিএম এর এই মুহূর্তকার সব থেকে জনসমর্থন যার আছে এরকম একজন নেতার নাম বলুন। আপনার চোখে কে এই মুহূর্তে সিপিআইএম এর? মানে আপনি ভালো জানেন, আপনার পার্টি ছিল আগে, যেহেতু আপনি ভালো বুঝবেন। ভালো মানুষ অনেকেই আছেন, ভালো মানুষ অনেকেই আছেন যারা সংগঠন করছেন, কিন্তু বর্তমান তো বলছি বামপন্থী দলের সেই ক্ষমতা বিকেন্দ্রীকরণ চিন্তাভাবনা চলে গেছে, ক্ষমতা কক্ষিগতকরণ আছে। মানে একাই একজনই যা বলছেন তাই, যা বলেন তাই করছে, একেবারে তৃণমূলের সিস্টেমে। তাই যে নেতৃত্ব দিচ্ছে আমি তাকে যোগ্য মনে করি না। যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনাকে আপনি যোগ্য মনে করছেন না? আচ্ছা, আরও অনেক ভালো মানুষ আছেন, অনেকেই আছেন, সেটা ওই দলের সংগঠনের লিডার আছেন, তারা ভাববেন। এটা নিয়ে আমার বলাটা সমীচীন না। একটা সময়ে শুভেন্দু অধিকারী আপনার প্রধান বিরোধী ছিল যখন আপনি বাম জামানত ছিলেন, মানে বামফ্রন্টের সময়কালীন আপনি যখন এমএলএ ছিলেন তখন শুভেন্দু অধিকারী আপনার প্রধান বিরোধী ছিলেন। উনি তখন প্রধান বিরোধীর মুখ ছিলেন এখানে। ওনাকে বলা হতো পূর্ব মেদিনীপুরের দুর্দণ্ড প্রতাপ নেতা শুভেন্দু অধিকারীকে। তো উনি আপনি এক জায়গায়,
আপনিও যেই দলে উনিও সেই দলে। দেখুন আমি প্রথম থেকেই বলেছি কোনো ব্যক্তি রাজনীতি আমি করিনি কখন। আমি যে দল করতাম উনি তার বিপরীত দল করতেন, তাই দলের সঙ্গে দলের লড়াই ছিল, কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির কখনো আমার লড়াই ছিল না। কারণ শুভেন্দু অধিকারী আমার বিরোধী ছিল না, আমার বিরোধী ছিল তৃণমূল দল। তো শুভেন্দু অধিকারীর এখানে কোনো ভূমিকা নেই আমি মনে করি না। তার দলের যা কর্মসূচি ছিল তিনি করেছেন, তখন আমার দলের যা কর্মসূচি ছিল আমি দলে করেছি। তাই আমার দলের বিরোধী, আমি বামপন্থী করতাম, তৃণমূল তার বিরোধী ছিল। এখন আমি বিজেপি করি, এখন আমার বিরোধী তৃণমূল। সিপিএমকে আপনি বিরোধী মানেন না? না, সিপিএমের তো এখন বিরোধী করার জায়গাই নেই। এখন তৃণমূল সরকার, তার একেবারে মূল এবং প্রধান এবং একমাত্র বিরোধী হচ্ছে বিজেপি। তাই বিজেপির বিরোধী তৃণমূল ছাড়াও আর কেউ হতে পারে আর কেউ হবেই না, না, কেউ হবেও না। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা এবার শেষ করব। তা আপনি যদি আমাদের যারা দর্শক আছেন ওনাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা, এবং আপনি কাইন্ডলি শেষে বলে দেবেন অন্তত আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন, যে পার্টি করুন না কেন, আপনি আপনাকেই সমর্থন করেন, নাহলে আপনি জিততেন না। দেখুন, মানুষ চ্যানেলের দেখে এখন সত্যি কথা বলতে সংবাদ মাধ্যম আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি। সেই চতুর্থ স্তম্ভ একদিকে যেমন কিছুটা বিক্রি মানে মেরুদণ্ডহীন হয়ে গেছে, আবার একদিকে কিছুটা তারা অসহায় হয়ে গেছে। আবার তাদের যে কর্মপদ্ধতিতে সাধারণ মানুষ কোনটা ঠিক কোনটা ভুল সেখানে তার মধ্যে থেকে তাদের যে নেওয়ার প্রবণতাটা সেটাও অনেকটা বিভ্রান্তগ্রস্ত। সেই জায়গা থেকে আমি মনে করছি এই চ্যানেলের যে কার্যকলাপ, চ্যানেল যেভাবে প্রকৃত তথ্যগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করছে, তাই এই চ্যানেলকে মানুষের বিশ্বাস করা উচিত। মানুষের এটা দেখে এই চ্যানেলের মধ্য থেকে যে উৎকৃষ্ট যে সংবাদ সেটাকে গ্রহণ করে তার প্রতিকার করা এবং তাকে সেই সংবাদটাকে একদম মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটাকে কার্যকরী করার জন্য দায়িত্ব নেওয়া, এটা মানুষের দায়িত্ব উচিত। সমস্ত মানুষ সেটা নিশ্চিত করবেন। আর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আমার বলা। সবাইকে ধন্যবাদ, নমস্কার।